নমস্কার, আপনাদের সকলকে নিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। বন্ধু বড় কঠিন শপথ, দৃঢ় অঙ্গীকার, বন্ধু তুমি থেকো সাথে, বাড়িয়ে তোমার হাত। সূর্য ওঠা, আলোর আকাশ, দৃঢ় অঙ্গীকার, বন্ধু তুমি থাকলে সাথে, সকল আধার পার। আসলে বন্ধুত্বের বন্ধন এমন একটি বন্ধন যেটাকে নিয়ে আমরা কিন্তু জীবনের অনেক বাধাকে পেরিয়ে যেতে পারি। আর এই অনুষ্ঠান হচ্ছে আপনাদের সেই বন্ধুর মতনই, যার মাধ্যমে আপনারা আপনাদের জীবনের যে কোনো বিপদকে পেরিয়ে যেতে পারেন, মানে বিপদকে অতিক্রম করতে পারেন, আপনারা জীবন যুদ্ধে জয়ী হতে পারেন। আসলে এই অনুষ্ঠানে যিনি থাকেন আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী, তার কাছে আসতে হলে বা তিনি যার প্রতি তার বন্ধুত্বের হাতটি বাড়িয়ে দিয়েছেন তিনি কিন্তু ভীষণভাবে নিরাপদ। এবং আপনারা যখন ফোন করেন তখনও বলেন যে আপনি সাথে থাকলে পরে আমরা ভালো থাকবো। আসলে এটা একটা মনের বিশ্বাস, আর এই বিশ্বাসটা তৈরি করতে গেলে আমার যেটা মনে হয়, মানে বিশ্বাস কথাটা শুনতে খুবই ছোট, বিশ্বাস মানে খুব ছোট্ট একটি শব্দ, কিন্তু এই বিশ্বাসের জায়গাটা তৈরি করতে গেলে অনেক কঠিন পরিশ্রম দরকার, অনেক ত্যাগের দরকার হয় এবং অনেক সময়ের দরকার হয়। আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রীর প্রতি আসলে আমাদের অগাধ বিশ্বাস আছে, কারণ তিনি বিশ্বাসটি অর্জন করতে পেরেছিলেন। যেমন স্বামীজি বলতেন যে রাজা হওয়াটাই কঠিন, কিন্তু রাজা হতে পারলে তারপরে আপনি অগাধ ঐশ্বর্য, অনেক সুখ সম্পদ পাবেন, কিন্তু ওই যে হওয়াটা কঠিন, মানে বিশ্বাস অর্জন করাটাই কঠিন। আর বিশ্বাসটা একবার যদি তৈরি হয়ে যায়, বন্ধুত্বের বন্ধনটা যদি একবার তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের বাকি সময়টা একেবারে আমরা নিশ্চিন্তে কাটিয়ে দিতে পারি। সেই মানুষটির প্রতি আপনাদের অগাধ বিশ্বাস আছে, যার নাম আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী। তিনি তার কর্মের মাধ্যমে এই জায়গাতে আজকে পৌঁছে গেছেন এবং এমন অনেকেই আছেন, মানে তার আশ্রমে এসেছেন, যারা বলেছেন যে তারা তাকে পুজো করেন, মানে তিনি তাদের কাছে তিনি হচ্ছেন একেবারে দেবতার মতন। তাই আজকে অবশ্যই এইরকম অনেক বিস্তারিত আলোচনা রয়েছে। আসলে তিনি কিভাবে তার এত ভক্তদের ভিড়কে সামলান, তাদের মনের যে আর্জির জায়গাটা পূরণ করেন, এবং তার জন্য তাকে কতটা সাধন পথে থাকতে হয়, সেই আলোচনায় থাকবো। আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী আপনাদের জন্য আজকের অনুষ্ঠানে উপস্থিত। প্রথমে স্বাগত জানাই, নমস্কার। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধু হয়ে থাকতে চাই তোমাদের মাঝে, তোমাদের পাশে। হ্যাঁ, জয়দেব শাস্ত্রী তোমাদের গাইড হয়ে থাকতে চায়, আর আমি তোমাদের সবার প্রিয় একজন ব্যক্তি। আমি জানি তোমরা সবাই আমাকে খুব ভালোবাসো, এবং ভালো না বাসলে আজকে আমি হয়তো এই জায়গায় থাকতে পারতাম না। আজকে আমার 51 কালীবাড়ি, 51টি মা আছেন ওখানে, যার সাধন ভোজন হয়ে থাকে এবং যাকে পুজো করতে হয় 51টি মায়ের। এবং তোমরা না থাকলে হয়তো 10 মহাবিদ্যার একটি মন্দির তৈরি হতো না দেগঙ্গা অম্বিকানগরে, যেখানে 10 মহাবিদ্যার তন্ত্রের কাজ হয়, যেখানে তন্ত্রের না হওয়া কাজগুলি ওখানে হয়ে থাকে। এবং যারা বহু দীর্ঘদিন ধরে ভুগছো, যে অনেক সমস্যা অনেকের কাছে গিয়ে ফেড আপ হয়ে গেছো। আমি কাউকে খারাপ বলবো না, কিন্তু একটা কথা বলি যে তোমরা যারা বিভ্রান্ত যে হবে তো, অনেকে এসে বলে কাজ হবে তো, তোমরা নিজেরাও জানো না যে সঠিক উপায়ে, সঠিকভাবে, সঠিক নিয়মে যদি কোনো কাজ করা হয় তাহলে সেই কাজ হতে বাধ্য। কেন তন্ত্রের ক্ষমতা কিন্তু অপরিসীম। ঠিক, তন্ত্রের ক্ষমতা আছে, এবং সেই তন্ত্রের ক্ষমতার জন্য একজন তান্ত্রিককে সেইভাবেই কিন্তু তৈরি হতে হয়। আজকে যদি তোমাকে আমি একটা লাল বস্ত্র পরিয়ে দিই এবং একটা রুদ্রাক্ষের মালা পরিয়ে দিই এবং কিছু মালা পরিয়ে দিই লাল, নীল, সবুজ রঙের মালা,
এবং চুলটা বড় থাকবে এবং দাড়িটা বড় থাকবে, চুলে তেল দেবে না, জট হয়ে যাবে। তুমি রাস্তা দিয়ে বেরালেই দেখবে অনেকে তোমাকে বলবে ওই ভণ্ড সাধু যাচ্ছে, অনেকেই বলবে যে ভণ্ড সাধু যাচ্ছে। কারণ কি জানো? কারণ মানুষ বুঝে গেছে এই জয়দেব শাস্ত্রীকে দেখে যে ওটা সাধু নয়, ওটা ভণ্ড সাধু। সাধু সেই সাধু তার কর্মে। তুমি প্যান্ট শার্ট পরেও সাধু হতে পারো। সাধু কাকে বলে? যে যে তার কথায় এবং কাজে এক এবং অনর। সে যদি বলে যে আমি রাত 10টায় তোমার কাজ করব, তো রাত 10টায় কাজ করতে হবে। সে যদি বলে আমি কাল রাত 10টায় তোমার কাজ সম্পূর্ণ করব এবং তুমি সকালবেলা এসে জিনিসটা নিয়ে যাবে, ঠিক তুমি সকাল 10টায় গিয়ে দেখলে তোমার জিনিস রেডি হয়ে আছে। যে বলবে যে টাইম, যে এই টাইমে তুমি আমাকে পাবে, তো ওই টাইমেই তুমি তাকে পাবে। তার কথা এবং কাজ যার দুটো এক হয়, সেই কিন্তু সাধু। সাধু এই নয় যে আমি মিষ্টি মিষ্টি কথা বললাম কিন্তু কাজের বেলায় আমি বললাম অন্য কথা, আমি অপরের বদনাম। সাধু সে হয় যে অপরের বদনাম করে না। কোনোদিন আমার প্রোগ্রামে দেখেছো যে জয়দেব শাস্ত্রী অন্য কারো নামে বদনাম করেছে? ম্যাক্সিমাম মানুষকে দেখবে যে শুধু সমালোচনা করে যাচ্ছে, কিন্তু সমালোচনা যে করে সে নিজের আলোচনা কখন করবে? সমালোচনা যে করে সে নিজের কথা কখন বলবে? যে অন্যের কথা সবসময় বলে সে নিজের কথা জানে না। নিজের কথা জানলে তো বলবে। আজকে জয়দেব শাস্ত্রী কিছু তথ্য দেবে তোমাদেরকে, তোমরা নিজেরাই তোমাদের নিজেদের সমস্যা সমাধান করতে পারবে। আজকে শুনতে থাকো জয়দেব শাস্ত্রী কি বলে। তার আগে কে আছে আমাদের সাথে? বলুন, কে আছেন? নমস্কার। নমস্কার, আমি গড়িয়া থেকে বলছি, শ্যামল হালদার। আমি একটু মেয়ের সম্বন্ধে জানবো। আচ্ছা, মেয়ের বয়স কত? মেয়ের বয়স 28। 28 বছর বয়স। শ্যামল বাবু, তোমার মেয়ের 28 বছর বয়স, কিন্তু তোমার মেয়ের এখনো পর্যন্ত বিয়ে হচ্ছে না, ঠিক না ভুল বললাম? একদম ঠিক, একদম আপনি যা বলেছেন একদম তো বলতেই হয়নি, আপনি বলে দিয়েছেন। হ্যাঁ, এবং প্রতিটা মুহূর্ত প্রত্যেকটা সময় অনেকে আসে, মেয়েকে দেখে, চা বিস্কুট খেয়ে মিষ্টি ফিষ্টি খেয়ে চলে যায়, তারপরে আর খবর দেয় না, কিছু বলে না, ঠিক না ভুল বললাম? হ্যাঁ, একদম ঠিক। এবং যাদেরকে আপনার পছন্দ হয় তাদের পছন্দ হচ্ছে না, এবং ওরা যারা পছন্দ করে তাদেরকে আপনাদের পছন্দ হচ্ছে না। কারণ আপনার মেয়ে খুব ভালো একজন মেয়ে, পড়াশোনায় ভালো, এবং সে হয়তো চাকরি করে। আমি চাকরির একটা যোগ দেখতে পাচ্ছি ভাইব্রেশনে, চাকরিও করে, কিন্তু মেয়েটা চাকরিরত এবং গভর্নমেন্টের সার্ভিস, মানে একদম গভর্নমেন্ট এমপ্লয়ি। সে ভালো একটা সরকারি জব করছে, কিন্তু কোথাও থেকে মেয়েটা একটু রেগে যায়, প্রচন্ড টেম্পটেড হয়ে যায়, প্রচন্ড রাগ তার, এবং সে মানে তার মতের বিরুদ্ধে কোনো কাজ করলে সে কিন্তু বিরক্ত হয়ে যায়। আর যখন রাগ হয় তখন সে নিজেও ঠিক থাকে না যে কি করবে, এবং খানিকক্ষণের জন্য নিজেকেও আঘাত করে, এবং যতক্ষণ পর্যন্ত রক্তপাত না হয় ততক্ষণ পর্যন্ত থামবে না, কিছু ক্ষতি না হওয়া পর্যন্ত। আমি দেখতে পাচ্ছি, আমি যে কথাগুলি বললাম ঠিক না ভুল বললাম? একদম ঠিক বললেন, আপনি যা বলেছেন সব মিলে গেছে। আমি তো তোমার আমি সব বলে দিয়েছি। একটা কথা বলি, তোমার মেয়ে মাঙ্গলিক, তো মাঙ্গলিক যোগটা একটু কাটিয়ে নাও, মাঙ্গলিকটা একটু প্রোটেকশন দিয়ে নাও। মাঙ্গলিক কাটিয়ে নিলে আশা করি তোমার মেয়ের বিয়েটা হয়ে যাবে, এবং তোমার মেয়ে কিন্তু ভালো ঘরেই তোমার মেয়ের বিয়ে হবে। আচ্ছা, একটা সত্যি কথা বলো তো, কাউকে কি মানে কারোর সাথে কি একটা ভালো সম্পর্ক ছিল? কিছুদিন ধরে প্রেম ভালোবাসা ছিল, কিন্তু কোনো কারণে ওটা কেটে গেছে, এবং কেটে যাওয়ার পর থেকে মেয়ে একটু ডিপ্রেশনের মধ্যে চলে গেছে, তাই না? আমি তোমার মেয়ের বিয়েটা আমি তোমায় বললাম, আজকে জয়দেব শাস্ত্রী এখানে বসে কথা দিল তোমার মেয়ের বিয়ে আমি, এটা তো 2024 সাল, 2024 সালেই তোমার মেয়ের বিয়ে আমি দিয়ে দেবো। যাও, এত বড় কথা বললাম। 2024 একদম দেরি নয়, আর দেরি নয়, যত তাড়াতাড়ি পারো 2024 সালে তোমার মেয়ের বিয়ে দেবো, এবং ভালো জায়গায় হবে বিয়ে। কিন্তু তার আগে মেয়ের ওই মাঙ্গলিক দোষটা একটু কাটাতে হবে, এবং ওই রাগটাকে একটু কন্ট্রোল করতে হবে। তার জন্য আমি কিছু জিনিস তোমাকে দেব, সেটা ধারণ করবে, এবং আমি যেভাবে মানে মানে বলবো যেভাবে, সেভাবে কিন্তু মেয়েকে একটু চলতে হবে। আর মেয়েকে নিয়েই আসতে হবে। মেয়ে কিন্তু প্রথমে আসতে চাইবে না, কিন্তু প্রথমে আসতে চাইবে না,
শুধু ওকে বলবে, বলো তো কি কি বলবে, যে 51 কালীবাড়ির জয়দেব শাস্ত্রী তোমাকে যেতে বলবে। 51 কালীবাড়ির জয়দেব শাস্ত্রী তোমাকে পার্সোনাল ভাবে তোমাকে ইনভাইট করেছে, তোমাকে আসতেই হবে, ঠিক আছে? ঠিক আছে। ঠিক ওকে আছে, নিয়ে চলে ভালো আসো। থাকবেন। এবং যে জায়গাটা বলছিলাম যে এই যে আপনার যে বিশ্বাস আপনার প্রতি, আজকে তার জন্য আপনাকে তো মানে এই যে এত লোকের সমস্যার সমাধান করার জন্য আপনাকে তো কিছু সাধনা নিশ্চয়ই করতে হয়। সত্যি কথা বলবো, হুম, শুনবে? নিশ্চয়ই। আজ আমি হুম 51 মাকে হুম পুজো না দিয়ে আমি অন্ন স্পর্শ করি না। হুম 1 নম্বর। ব্রহ্ম মুহূর্ত জানো তো, হুম হুম সূর্য ওঠার আগে। ঠিক 4:30 4:45 এই টাইমে আমার ঘুম ভেঙে যাবে। আচ্ছা আচ্ছা। এবং ওই সময় স্নান করে ফ্রেশ হয়ে হুম। ঠিক 5টা থেকে মায়ের পুজো করতে আচ্ছা। হয় এবং ঠিক। মাকে খাইয়ে দিন শুরু করতে হয়। কিছু মুদ্রা, হুম। কিছু যৌগিক প্রাণায়াম ব্যায়াম হুম। করে আমার দিনটা শুরু হয় একদম। এবং কিছু ঊর্জা বাড়াতে হয়, কিছু শক্তি, কিছু রেইকির কিছু বিদ্যা, কিছু হ্যাঁ। ঊর্জা শক্তি বাড়িয়ে তারপরে কিছু গুপ্ত মন্ত্র। বেশ। আজকে তোমায় বলি ঠিক। একটা কথা, হুম যে কিছু কিছু মন্ত্র আছে যেটা তুমি যদি নিজে শুদ্ধ বা শোধন না করো বা তুমি যদি সিদ্ধি না পাও ওই মন্ত্রতে, ওই মন্ত্র তুমি উচ্চারণ করলে তোমার ক্ষতি হবে। একদম সত্যি। তো ওই মন্ত্রকে তোমাকে নিজেকে এবং একটা সিদ্ধি ব্যাপার পেতে- মানে এটা মানে এই অনুষ্ঠান কখনো কারো নিন্দা চর্চা করে না। আসলে অনেকেই এখন মনে করছেন তারা তন্ত্রের অনেক কিছু জেনে গেছেন। আসলে এটা তো কোনো ছেলে খেলা নয়, এটা কিন্তু একটা কঠোর নিয়ম। একটা কথা বলি, হুম। না বলে পারছি না। তন্ত্র নিয়ে ছেলে খেলা করতে গিয়ে হুম, তার বড় ছেলেকে হারিয়েছে একজন। তন্ত্র নিয়ে ছেলে খেলা করতে গিয়ে তার হ্যাঁ, জলজান্ত মাকে হারিয়েছে। ঠিক। তন্ত্র নিয়ে ছেলে খেলা করতে গিয়ে তার জলজান্ত বউকে হারিয়েছে। হ্যাঁ হ্যাঁ তন্ত্র নিয়ে ছেলে খেলা করতে গিয়ে, আমি এগুলি বলছি সব সত্যি জ্যোতিষের একদম কথা। মানে এগুলো দৃষ্টান্ত তোমরা কতগুলো যদি রয়েছে রিসার্চ আমাদের। করো বা যদি তুমি আমায় বলো আমি নামের লিস্ট দিলে তো। একদম মানে বাস্তব দৃষ্টান্ত এগুলো। তন্ত্র নিয়ে ছেলে খেলা করতে গিয়ে নিজের হুম, মাকে দিতে হয়েছে প্রাণ। ঠিক। তন্ত্র নিয়ে ছেলে খেলা করতে গিয়ে নিজের বড় ছেলেকে হারিয়েছে। হুম, জ্যোতিষীর কথাই বলছি। তো তন্ত্রটা এমন, ছেলে খেলা করলে, তন্ত্র নিয়ে ছেলে খেলা করলে অনেক কিছু। তন্ত্র নিয়ে ছেলে খেলা করছে এক জ্যোতিষ, কি হয়েছে জানো? তার বইয়ের 7 মাস 9 দিন প্রেগনেন্সি নষ্ট, আর মা হতে পারবে না। তন্ত্র নিয়ে ছেলে খেলা করতে গিয়ে এক ভণ্ড সাধুর পাল্লায় পড়ে জলজান্ত ছেলেটার মৃত্যু। তন্ত্র নিয়ে ছেলে খেলা করতে গিয়ে তার যৌন ক্ষমতা একদম হ্রাস পেয়ে গেছে, আর নেই। তার বিবাহিত বউ তাকে ছেড়ে চলে যায় ডিভোর্স দিয়ে। তন্ত্র নিয়ে ছেলে খেলা করতে গিয়ে, তন্ত্র নিয়ে ছেলে খেলা করতে গিয়ে তার বাক শক্তি হারিয়ে ফেলে। তন্ত্র নিয়ে ছেলে খেলা করতে গিয়ে সে অন্ধ হয়ে যায়। তন্ত্র নিয়ে ছেলে খেলা করতে গিয়ে সে ঠিকমতো কথা বলতে পারে না। তন্ত্র সহজ নয়। টাকা রোজগারের আশায় যদি তন্ত্র শেখো তাহলে জীবন শেষ। তন্ত্র যদি সঠিক গুরু, আর তুমি টাকা রোজগারের আশায় তন্ত্র শিখলে তুমি তন্ত্র গুরু পাবে না। কেন তন্ত্র গুরু পেতে গেলে অনেক অনেক কাঠখড় পোড়াতে হয়। জয়দেব শাস্ত্রী আজকে জয়দেব শাস্ত্রী হয়নি। জয়দেব শাস্ত্রী হয়নি। জয়দেব একদম। শাস্ত্রী অনেক দিন, যদি আমার হিস্ট্রি তোমরা অনেকেই জানো, আজকে আমি তো এই মিডিয়া জগতে বা আজকে জ্যোতিষ জগতে তো আজকের নই, বহুদিন ধরে আমাকে তোমরা দেখেছো। তাহলে ছোট্ট জন্মানোর পর থেকে তুমি তান্ত্রিক না তান্ত্রিক হবে কিনা সেটা তোমার বলে দেবে তোমার বাবা মা। তোমার ফ্যামিলিতে, তোমার বংশে যদি জ্যোতিষ তান্ত্রিক না থাকে তাহলে তুমি সেই তন্ত্র সেইভাবে অর্জন করতে পারবে না। ফ্যামিলি ট্র্যাডিশন, ফ্যামিলিতে কাউকে না কাউকে এই নিয়ে রিসার্চ বা এই নিয়ে থাকতে হবে। কারণ তুমি কার কাছে, তুমি গুরুমুখী বিদ্যা, এটা
তোমাকে কে দেবে? আর সঠিক গুরু পাওয়া কি এতই সহজ? অনেক ত্যাগ করতে হয়, শ্মশানে চিতায় কতদিন থাকতে হবে, অনেক তন্ত্র আছে। আমার তন্ত্র নিয়ে যদি কিছু জানতে চাও তাহলে আমার চ্যানেলটি দেখো, অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রী, ওখানে অনেক তন্ত্র নিয়ে অনেক কথা বলি আমি। তন্ত্র একটা আলাদা জিনিস, এবং এই তন্ত্রের দিয়ে তুমি তন্ত্র তখনই তুমি একজন ভালো তান্ত্রিক পারবে হতে যখন তুমি নির্লোভ থাকবে, নির্লোভ, লোভহীন। এখন দেখা গেল তুমি কাউকে একটা জিনিস বানিয়ে দিচ্ছ, সেটার খরচা হয়তো 10 টাকা, কিন্তু তুমি তার কাছ থেকে কিন্তু তুমি 9 টাকা নিতে পারবে না, বা তার কাছ থেকে 11 টাকা তুমি নিতে পারবে না, ওই 10 টাকাই তোমাকে নিতে হবে। হয়তো সেই ব্যক্তিটা বলবে একটু কম নিন, না হবে না। যদি ওই ব্যক্তিটাকে তুমি যদি 10 টাকার জায়গায় তুমি 11 টাকা বলো, তাহলে তুমি তান্ত্রিক নও, তাহলে তোমার ওই তন্ত্রের কোনো কাজ হবে না। তন্ত্র এমন একটা জিনিস যেখানে টাকায় মূল্যে বিক্রি হয় না। তন্ত্র কিছু ক্রিয়া, তন্ত্রের কিছু দ্রব্য থাকে, সেই দ্রব্য গুণ, এবং সেই দ্রব্যের গুণেই কিন্তু কাজ হবে। মন্ত্র এবং দ্রব্য দুটো একসাথে মিলেই একটা তন্ত্রের কাজ। কে আছে আমাদের সাথে? বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, হুম, আমি সঞ্জয় দাস বলছি মেচেদা থেকে। আচ্ছা। আচ্ছা, আমার ডেট অফ বার্থ হচ্ছে 19/5/1998। হুম, আপনার সমস্যাটা বলুন। সমস্যা বলতে হবে না, সমস্যা বলতে হবে না, আমি তোমার সমস্যা বলবো। বিভ্রান্ত তুমি, তুমি বিভ্রান্ত, তোমার নেগেটিভ ভাইব্রেশন দেখতে পাচ্ছি, তুমি অস্বস্তি তোমার কর্ম নিয়ে, তোমার কাজ নিয়ে, তুমি অনেক অসুবিধার মধ্যে আছো। দিন দিন অর্থনৈতিক দেনায় জড়িয়ে পড়ছো, সংসার চালানোর ক্ষমতা তোমার নেই, তুমি শেষ হয়ে যাচ্ছ, তুমি মানসিক যন্ত্রণার মধ্যে ভুগছো, শরীরটা আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে, মান সম্মান হানি, বদনাম, লোহা দিয়ে আঘাত, অ্যাক্সিডেন্ট, ফাড়ার একটা যোগ, এবং সর্ব জায়গায় বাধা সৃষ্টি করছে, এবং খুব কাছের মানুষের কাছ দিয়ে আঘাত পাচ্ছ, মানসিক যন্ত্রণায়, অর্থনৈতিক দেনার দায় যেমন জড়িয়ে পড়ছো, সম্পত্তি বিক্রির একদম লাস্ট মুহূর্তে, তোমার শরীরটাও ভালো যাচ্ছে না, এবং তুমি একটু নেশার কবলে জড়িয়ে পড়ছো, এবং সবার কাছ থেকে সম্মান হানি হচ্ছে, মানে তোমার মান সম্মানের আঘাত পাচ্ছ, এবং তুমি চিন্তিত, তুমি কি করবে তুমি নিজেও জানো না। মানসিক দিক থেকে অনেকটা ভেঙে পড়েছো, মনে হচ্ছে আমি কি আর বাঁচবো না, আমি কি সুইসাইড করে নেব, আমি কি আমার জীবন শেষ করব। নিজের উপর, নিজের জীবনের প্রতি ধিক্কার নেমে এসছে, তুমি মানসিক দিক থেকে যন্ত্রণার মধ্যে ভুগছো, ভাবছো যদি জীবনটা শেষ হয়ে যায় তাহলে কিন্তু অনেক ভালো হতো। ঠিক না ভুল বললাম? একদম একদম ঠিক বলেছেন। কি করে বললাম, কি জানলাম আমি? হ্যাঁ, খুশি তো? ঠিক বলেছেন। হ্যালো, তুমি এগুলো ঠিক করতে চাইছো? হ্যাঁ 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 হ্যাঁ। তুমি ইমিডিয়েটলি তোমার নিয়ারেস্ট যে কোনো চেম্বার, সেই চেম্বারে সাক্ষাৎ করো, এবং তোমাকে বলি একটা কাঁচা হলুদ, সাদা চন্দন, লাল চন্দন, কালো তিল আর কেশর একসাথে পেস্ট করে রাতে শোয়ার সময় কপালে ফোঁটা দিয়ে দিনটা শুরু করো। কি বললাম? রাতে শোয়ার সময় কপালে ফোঁটা দিয়ে রাতটা তো কাটাবে, তারপরে যে দিনটি আসবে সেই দিনটি শুরু করবে নতুন ভোরের আলোয়, নতুন জীবনে। ঠিক আছে? প্রত্যেক রাতে এটা করো, বেশি না 21 দিন করো, জীবনে আমূল পরিবর্তন আসবে। আর ছোটোখাটো সমস্যা নিয়ে জয়দেব শাস্ত্রীর কাছে আসতে হবে না। ছোটোখাটো সমস্যা এমনিতেই ঠিক, যাদের সমস্যার পাহাড়, ভাবছো আর কোনো উপায় নেই, রাস্তা নেই, মনে হচ্ছে শেষ মুহূর্ত, জীবনে জ্বালায় যন্ত্রণায় শেষ, ভাবছি সুইসাইড করতে হবে, সাথে কেউ নেই হাত ধরার, তখন আমি থাকবো হাতকে ধরার জন্য এবং সমস্যার সমাধান করব। ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকবেন। এবং এটাই হচ্ছে বড় কথা যেটা বললেন আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী, যে তন্ত্রকে যদি জানতে হয় তাহলে অবশ্যই আপনাকে কিছু নিষ্ঠাচার, কিছু নিয়মনিবর্তিতা এগুলোকে কিন্তু মেনে চলতে, মানে ওগুলোর মধ্যে দিয়ে যেতে হবে। তাছাড়া তন্ত্রকে আয়ত্ত করা সম্ভব নয়, এবং মিথ্যাচার নিয়ে যারা থাকেন তাদের পক্ষেও কিন্তু তন্ত্রের প্রয়োগ করা সম্ভব নয়। কারণ অনেকেই আছেন, দেখা যায় বলছেন যে কামাখ্যায় আছেন, কিন্তু দেখা গেল বাড়িতে বসে আছেন, ঠিক না? এবং কামাখ্যার কিছু
পান্ডাদের মাধ্যমে কিছু ফটোশুট মানে ফটো ইমেজ এনে বলছেন যে এই তো কামাখ্যাতে এরকম হচ্ছে, এরকম মিথ্যাচারের আশ্রয় আচার্য অত অধ্যাপক সহজ জয়দেব না। শাস্ত্রী নেন না। অত সহজ না। জয়দেব শাস্ত্রী মায়াং যায় নিজে, জয়দেব শাস্ত্রী কামাখ্যায় প্রত্যেক মাসেই যায়। তো জয়দেব শাস্ত্রী কামাখ্যা মায়াং এইসব মানে কি বলবো মানে হাতের মুঠোয় ঘোরা সব সময়। আমি মায়াঙ্কের এমন এমন জায়গায় এমন এমন কিছু জিনিস আমি দেখিয়েছি তোমাদেরকে। মায়াঙ্কের কিছু তান্ত্রিকরা মানে যে জয়দেব শাস্ত্রীর মধ্যে কিছু একদম। পার্টস এবং আছে। তন্ত্রের মানে যিনি সৃষ্টিকর্তা দেবাদিদেব মহাদেব, তিনি তার গৃহ মন্দিরে বিরাজ করছেন এবং 51 কালী মা রয়েছেন। মানে তন্ত্র বলতে তো আমরা তাকেই বুঝি যে শক্তির আধার। তো খোদ আর কি তন্ত্রের বাসভূমি বলতে পারেন তার সে 51 কালীবাড়ি মন্দির। তো এইরকম একটা জায়গা থাকতে অবশ্যই আপনাদের আর অন্য কোনো কথা মাথায় আসবে না। আপনাদের যে কোনো সমস্যার জন্য এবং যদি মনে হয় তান্ত্রিকেও কিছু সমাধানের প্রয়োজন, আপনারা এসে যোগাযোগ করুন। কারণ আপনি যখন কাজ করেন তখন তো আপনি সমস্ত কিছু মিলিয়েই তো কাজটা করে দেন। সবাইকে একটা কথা বলি, যে তন্ত্রের যদি খাজানা দেখতে হয়, তন্ত্রের যদি আসল রসদ দেখতে হয়, আর তন্ত্রকে যদি চিনতে হয়, বুঝতে হয়, জানতে হয়, তাহলে তোমাকে 51 কালীবাড়ি আসতে হবে। এবং ওখানে তন্ত্রের খাজানা। একটা জিনিস মাথায় রাখো, 51 মা যখন ওখানে প্রতিষ্ঠিত হয়, মানে মা যখন ওখানে আসে 51টি মা, বাবাকে আনিনি আমি। বাবার স্বপ্নে বলেছে আমি কি ভুল করলাম, মানে স্বপ্নে দেখা দিয়েছে বাবা। এবং তারপরে কিন্তু বাবা আর বাবার মূর্তিটা তুমি ওখানে একবার দেখে এসো। ওটা কিন্তু ভারতে ওরকম মূর্তি পাবে না ওটা। আর ওখানে ওরকম মূর্তি ওখানে কি করে আসলো, এটাও কিন্তু একটা আশ্চর্যজনক ব্যাপার। ওখানে ওইরকম মূর্তিটা কিভাবে পৌঁছলো, ওটাও কিন্তু একটা আশ্চর্যের ব্যাপার। যাই হোক, এইগুলো নিয়ে আর আলোচনা নয়, শুধু একটা কথাই বলবো, দেব দেবীর কিছু গুণ আছে। আমাদের হিন্দু ধর্মের সনাতনে কিছু গুণ আছে দেব দেবীর। আচ্ছা, আমি একটা কথা বলি, যে বশীকরণ নিয়ে অনেকে অনেক কথা বলে থাকেন, আপনি কি বশীকরণ করেন? তোমায় একটা কথা বলি, হ্যাঁ। তোমার সাথে আমার ভালো সম্পর্ক মানে তুমি বশীভূত। আমার সম্পর্ক যদি ভালো না থাকে, তুমি কি করে মানে তাকে বশ করবে? বশীকরণ হয় সঠিক ক্রিয়ার মাধ্যমে। এখন যদি তুমি যদি বলো মানে আমাদের মুখ্যমন্ত্রীকে বশ করো, হবে? তুমি যদি বলো আমাদের প্রধানমন্ত্রীকে বশ করা, হবে? যেটা হয় মানে হাজবেন্ড ওয়াইফের মধ্যে খারাপ একটা রিলেশন হলে, সম্পর্ক থাকে, তোমার আমার মধ্যে যদি রিলেশন থাকে, ছিল আজ নেই, সেটা হবে। এবার আমি যাকে চিনি না, আমি যাকে জানি না, তাকে বশীকরণ করা যায় না। পৃথিবীর কোনো শক্তি নাই। যদি হয় তাহলে আমাকে কেউ করে দেখাক আমাকে বশীকরণ। যদি সম্পর্ক থাকে, রিলেশন থাকে, দেখা গেল স্বামী স্ত্রীর মধ্যে খুব গভীর সম্পর্ক ছিল, এখন আর নেই। দেখা গেল প্রেমিক প্রেমিকার মধ্যে সম্পর্ক ছিল, এখন আর নেই। দেখা গেল দুজনের মধ্যে ভালো অন্তরঙ্গ গভীর চেইন পরিচয় আছে, সম্পর্ক ছিল, সবকিছু কোনো কারণে ভেঙে গেছে। সম্পর্ক আগে থাকতে হবে। সম্পর্ক রয়েছে কিন্তু ভেঙে গেছে, সেটা তোমার জোড়া লাগবে। কিন্তু সম্পর্ক নেই, কোনো টান নেই, সম্পর্ক নেই, কোনো ভালোবাসা নেই, তুমি একটা ফটো আনলে না এনাকে বশীকরণ করে দাও, হবে না, নাথিং। যদি কেউ পারে তাহলে আগে আমাকে করুক, আমাকে বশ করো। আমার ফটো তো সব জায়গায় পাওয়া যায়, বশ করো। তো সবাইকে একটা কথা বলবো, যে আজ ওই দিন চলে গেছে। মানুষ শিক্ষিত, মানুষ নলেজ, বিজ্ঞানের যুগ। বিজ্ঞান ভিত্তিক কাজ করো, সাফল্য পাবে। ভুলভাল কাজ করলে সেটা কিন্তু তার কুফল তোমাকে নিজে। লোকে কি শাস্তি দেবে, আইন আদালত কি শাস্তি দেবে, সেটা পরের কথা। কিন্তু তুমি যে নিজে যে শাস্তিটা পাবে, সেটার রোধ কে করবে? তোমার শাস্তি, তোমার অন্যায়, তোমার পাপ কর্মের ফল তোমাকে ভোগ করতেই হবে। এটা আমি জয়দেব শাস্ত্রী তোমাকে আজকে বলে গেলাম। তাই যদি অসৎকর্ম না করে সৎকর্ম করো, এবং সৎকর্ম করতে গিয়ে কোনো বাধা আসছে, লাইফে কোনো সমস্যা রয়েছে, আর সেগুলি কিছু করতে পারছো না, খণ্ডাতে পারছো না, যত বড় সমস্যা হোক, সেই খণ্ডানোর দায়িত্ব আমি নিলাম। আজ সেই দায়িত্ব আমি জয়দেব শাস্ত্রী নিল। তোমাদের ভালো রাখার দায়িত্ব আমি নিলাম। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রীরাম। আমার নাম সঞ্জু মাইতি। আমি
হুগলি কুন্তিঘাট থেকে এসেছি আজকে এখানে এসে 51 কালীবাড়িতে খুব ভালোই লাগলো। শাস্ত্রীজির সাথে কথা বললাম, তিনি উপদেশ দিল নতুন কিছু করার। তারপর এখানকার পরিবেশটাও খুব ভালো। দেখি শাস্ত্রীজির কথা খুব ভালো লেগেছে। আমি ওনাকে ফলো করতাম, উনি টিভিতে যেগুলো বলতো ওই কথাগুলো আমি ফলো করতাম, অনেক কাজেও দিত। তো একবার সরাসরি দেখার ইচ্ছা ছিল, তো একবার দেখে গেলাম, বেশ ভালোই লাগলো। এখানকার ঠাকুর মন্দির খুব ভালো। মানে ওনার কথা শুনে হ্যাঁ, ওনাকে দেখে বিশ্বাস করতে হবে। ওনার কথা এত ভালোভাবে মেলে, 100% হয়তো মিলেই যায়। তো ওনাকে দেখে আমার খুব বিশ্বাস। তো আমার অ্যাস্ট্রোলজারের উপর একদম ঠিকঠাক, আমি বলবো আমার খুব পছন্দ, আমি ওই জন্য এখানে এসেছি। বাড়ির ঠিক কাছেই 51 পীঠের অন্যতম পীঠ বর্গভীমা রয়েছে এবং সেই মন্দিরে আপনি যান পুজো দিতে। আচ্ছা, সেইখান থেকে আজকে 51 কালীবাড়ি মন্দিরে কিভাবে পৌঁছলেন? ওই দাদার প্রোগ্রাম দেখে ভালো লাগলো, আচ্ছা। যে এখানে যদি আসতে পারি খুব ভালো হয়, এই দেখে আমরা এসেছি। এই প্রথম প্রোগ্রাম দেখে তারপরে ওনার সাথে কিভাবে দেখা করলেন? ফোনে যোগাযোগ করলাম, হ্যাঁ, ফোনে যোগাযোগ করে আসছিলাম। উনি বললেন আজকে এখানে আসার কথা। আচ্ছা, কেমন মন্দির কেমন লেগেছে? ভালো লাগছে, ভালো লেগেছে। আর এখানে পুজো যজ্ঞ ভালো লেগেছে। আর কতটা আশা আছে যে আপনার যে সমস্যা আছে সেটা পুরো মানে আপনি ওভারকাম করতে আশা পারবেন? তো করছি আমার মানে এটা যেটা নিয়ে আসছি ভালো হবে। আর ওনাকে ভালো মানুষ ফল হিসেবে পাবা। কেমন লাগলো? মানুষ হিসেবে খুব ভালো লাগলো। অনেক দিন ধরে অনুষ্ঠান দেখে 51 কালীবাড়ি মন্দিরে আসার মনে সুপ্ত ইচ্ছে ছিল, আর আজকে কৌশিকী অমাবস্যা তিথিতে সেই ইচ্ছেটা পূরণ হলো আপনার। হ্যাঁ, খুব আমার আনন্দ হলো, খুব ভালো লাগলো। আচ্ছা, আপনি কোথা থেকে এলেন আগে বলুন। আমি কোলাঘাট থেকে এসেছি। কোলাঘাট তো অনেকটা দূর, বেশ দূর। হ্যাঁ, কটায় রওনা দিলেন? এসছি আমি 5:30টায় এসছি, কিন্তু এই কত বেলাতে আমি ঢুকেছি। 5:30টায় বেরিয়েছেন বাড়ি থেকে? আর ঢুকেছি হচ্ছে এই তো 2:30টার সময় ঢুকলাম। আচ্ছা, বাস ট্রেন সব লেট, কি করব, দেরি হয়ে গেছে। আর 2:30 যে ঢুকলেন মনে হচ্ছিল যে কিছু মিস করে গেলেন? আমার খুব মনে হচ্ছিল খুব মিস করে গেছি আমি, কিন্তু আমার দাদাকে দেখে আমার খুব ভালো লেগেছে। আসবো এসে আমি খুব আসলে আমাদের মনের যে ইচ্ছেগুলো থাকে সেগুলো পূরণ হয়ে গেলে আবেগে আমাদের গলা ভরে যায়, এবং তাই তার জন্য মায়ের যে আপনি দেখলেন মন্দিরে, মাকে দেখে কেমন লাগলো বলুন? খুব ভালো লেগেছে মাকে দেখে, এত ভালো লেগেছে আমি যেন এ করতে পারিনি, মাকে বুঝতে পারছি না। আমি টিভিতেও দেখি, টিভিতেও যেন আমি বুঝতে পারি এত ভালো। আর এখানে যজ্ঞ বা এখানে যে মায়ের ভোগের আয়োজন আছে, আমার খুব ভালো লাগছে এখানে এসে, এত ভালো লাগছে আমি মানে ভাবতে পারছি না যে কি বলবো কি করবো, যেন আমি কিছু বলতেই পারছি না, এত আমার এ লাগবে। অনেকদিন ধরে বলছি আসবো 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 করে করে, আজকে আমার মা টানালো তাই এলাম মায়ের কাছে। এসে আমি খুব আনন্দ পেয়েছি, খুব আনন্দ পেয়েছি। বৈষ্ণবঘাটা পাটুলি থেকে এই দাদা এসেছেন 51 কালীবাড়ি মন্দিরে, যেটি অবস্থিত হচ্ছে মধ্যম গ্রামে। তো প্রথমে আপনার আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রীর সাথে সাক্ষাৎ কিভাবে হয়েছে? প্রথমে আমি গেছিলাম, তা উনি আমার সঙ্গে দেখে ডেকে বললেন যে আমার মধ্যম গ্রামের বাড়ি, ওখানে 51 বাড়ি কালী মন্দির আছে, ওখানে পুজো টুজো হয়। তা বলেছিল যে ফলানি নামে অবস্থায় আসতে, এখানে এসে দেখলাম বেশ ভালোই লাগলো, পুজো টুজো চলছে এবং পুজো করছে, যজ্ঞের আহুতি হচ্ছে, বেশ ভালো লাগলো। আচ্ছা, আপনার মানে সাক্ষাতের অভিজ্ঞতাটা কিরকম? ভালোই, উনি এমনি দেখলেন, বললেন সব কিছু। আচ্ছা, যা যা প্রেডিকশন করেছেন সেটা আপনার কতটা ঠিক হয়েছে? ঠিকই হয়, সবই ঠিক হয়। পুরো ঠিক হয়েছে?